পেপ গার্দিওলার দলের হলোটা কি? প্রথম ম্যাচে 4-0 গোলে জয়ের পর টটেনহ্যাম হটস্পারের কাছে 2-0 গোলে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে ম্যান সিটি। এই হারটা নতুন করে বোধহয় সবাইকেই ভাবাচ্ছে যে ম্যান সিটির বোধহয় উন্নতি আগের সিজন থেকে খুব দ্রুতই হচ্ছে না। জনসন ফার্স্টে গোল করেছেন, তার আগে মারমুশ একটা মিস করে গিয়েছিলেন। এই গোলটায় একেবারে টাইট ভিএআর কল গেছে টটেনহ্যামের পক্ষে। অনসাইডে ছিলেন রিচার্লিসন। জনসনের গোলে লিড। এরপরে গিয়ে জেমস ট্র্যাফোর্ড ভুল করলেন, যেখান থেকে যাও পালিনিয়া গোল করে ব্যবধান করলেন 2-0। ম্যান সিটি ফার্স্ট হাফের 28 মিনিটে একটা অন টার্গেটে শট করেছিল। সেকেন্ড হাফে গিয়ে তাদের অন টার্গেটে শট করতে অপেক্ষা করতে হচ্ছে 75 মিনিট পর্যন্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রদ্রিগো মাঠে নেমেছেন, ফিল ফোডেন মাঠে নেমেছেন, কিন্তু টটেনহ্যামের জয়োৎসব টানা দ্বিতীয়বারের মতো ইতিহাদ স্টেডিয়ামে আটকানো যায় নাই। এবং যেটা হয়েছে, পেপ গার্দিওলা এখন লিভারপুলের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন এই টটেনহ্যামের এগেইনস্টে। ইনফ্যাক্ট লাস্ট 5 বছরের মধ্যে টটেনহ্যাম ইতিহাদ স্টেডিয়াম থেকে 3 বার জয় নিয়ে তারা বাড়ি ফিরতে পেরেছে। দেখেন এই জায়গায় টটেনহ্যাম হচ্ছে উঠছে। আমরা বলছিলাম এই দলটাকে নিয়ে এবার একটু হাই হোপ করা যায়। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারা যখন প্রথম ম্যাচটা শেষ করলো, ভালোই শেষ করেছিল, যে মনে হচ্ছিল যে একটা স্ট্রং স্টার্ট তারা হচ্ছে এবার করতে পারবে। সেখান থেকে 2জন প্লেয়ারকে পরিবর্তন করা হলো, করিয়ে যখন পেপ গার্দিওলা এই ম্যাচটা স্টার্ট করলেন, শুরু থেকে কিন্তু টটেনহ্যামের কাছে জবাব ছিল যে আমরা কোন ধরনের ফুটবলটা খেলতে চাই, সেই কাজটাই করেছে। আপনি সেকেন্ড গোলটাই যদি হচ্ছে খেয়াল করেন, সেখানে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি নিচ থেকে খেলাটা শুরু করছে, টটেনহ্যামের 2জন ফুটবলার তাদের পেনাল্টি এরিয়ার ভেতর, এবং হচ্ছে ট্র্যাফোর্ড যে ভুলটা করলে নিকোকে বলটা দিতে যে উল্টো সেখানে আরো চাপে পড়ে যে একটা ভজগট অবস্থা, এবং সেখান থেকে হচ্ছে টটেনহ্যাম গোলটা আসলে সেকেন্ড গোলটা আদায় করে নিল। দেখেন এই জায়গায় তো বিতর্কগুলো আরো উঠবে। যখন আপনার দলে এডারসন থাকে, আপনি এডারসনকে বসিয়ে রাখছেন, বসিয়ে রেখে ট্র্যাফোর্ড, যাকে এই সিজনেই মাত্র হচ্ছে গিয়ে আনা হলো বার্নলি থেকে, একটা ম্যাচ তিনি প্রথম ম্যাচটা খেললেন, তিনি হচ্ছে গিয়ে সেকেন্ডে হচ্ছে গিয়ে যে সেকেন্ড ম্যাচে সেরকম একটা মেজর মিস্টেক করে ফেললেন। এবং আপনি খেয়াল করে দেখবেন মানে এরপর তার টিমমেটরাও কিন্তু হচ্ছে গিয়ে তার সাথে রিয়্যাক্ট করেছে। প্রথমেই বলি যে আমার খুব মজা লাগছিল যখন জেমস ট্র্যাফোর্ড মানে মিসটেক করলেন, এরপর পরেই ক্যামেরা ঘুরে দাঁড়ালো হচ্ছে সাইড বেঞ্চে এডারসনের দিকে। এডারসনের চুল দাড়ি দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি আসলে খেলার কোনো খেলার কোনো মুডেই তিনি নাই। এবং ওই ভুলটার পরে একটু আগে পরে সেই কি মনে হচ্ছিল, এখানে টটেনহ্যামকে আমরা ক্রেডিট দেই। টটেনহ্যাম যে কাজটা করেছে, তারা হাই প্রেস করেছে ম্যানচেস্টার সিটিকে। এটা তারা বুঝেছে যে এখানে প্রেস করলে লাভ হইতে পারে। এখন নিকো যে দৌড়ে আসলেন নিচের দিকটায়, নিকোকে বল দেওয়াটা সম্ভবত কোনো ভালো ডিসিশন ছিল না। তার কাছে ডানে বায়ে অপশনস ছিল, কিন্তু সেখান থেকে তার কাছে হয়তো মনে হয়েছে ওই মুহূর্তে যে এরকমটা হতে পারে। তরুণ গোলকিপার খেলানোর একটা সমস্যা হচ্ছে, তরুণ গোলকিপাররা মিস করতে পারেন, তারা একটা মিস্টেক করবেন, একটা ভুল ভ্রান্তি হবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই ভুল ভ্রান্তির কারণে যখন আপনি ম্যাচ হেরে যাবেন, তখন সেটা আলোচনায় চলে আসবে। এই গোলকিপারকে বার্নলিতে গতবার যখন দেখেছে সবাই, তখন এই কথাটা কালকের ম্যাচের পরে আরও লোকে বলছেন যে চ্যাম্পিয়নশিপে হয়তো আপনি এই ধরনের ম্যাচ খেলে উঠতে যেতে পারবেন, কিন্তু সেটা প্রিমিয়ার লিগে এরকমটা সহজে হবে না। এখন ম্যানচেস্টার সিটি তাদের গোলকিপার আসলেই পাল্টাবে কি পাল্টাবে না, ও তো গেল এক রকমের আলোচনা। কিন্তু ম্যান সিটির আসলে খেলার ভেতরে আপনি পাইলেন কি? আপনি ম্যান সিটির দিকটাকেও আমার মনে হয় আলোচনা আনা দরকার। মানে জেমস ট্র্যাফোর্ডকে করে দিচ্ছেন, মানে অমিট করে দিচ্ছেন তার ভুলটাকে পেপ গার্দিওলা। তিনি বলছেন যে ট্র্যাফোর্ডের প্রথম ম্যাচ ভালো করায় আজকে তাকে রেখেই তিনি দলটা সাজিয়েছিলেন, এবং তিনি চেষ্টা করছিলেন যে সাধারণ কিছু ভুল করছে। আমরা দেখে নিই যে পেপ গার্দিওলা ট্র্যাফোর্ডকে নিয়ে কি বলেছেন, ছাড়পত্র তাকে দিয়ে দিয়েছেন। এরপরে আমরা বোধহয় আলোচনা করতে পারবো যে ম্যান সিটির সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে। আমার বিশ্বাস যে গোলকিপিং এখন তাদের সেরা সমস্যা বা 1 নম্বর সমস্যা না। গার্দিওলা বলছেন যে কেন তিনি তাকে দলে নামিয়েছিলেন। ট্র্যাফোর্ড প্রথম ম্যাচে ভালো করায় আজ তাকে রেখেই একাদশ সাজিয়েছিলাম। আমরা সাধারণ কিছু ভুল করছি, সুযোগ তৈরি, রানিং, এসব জায়গা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। প্রথম ম্যাচ জয়ের পরও বলেছিলাম মূল্যায়ন করার এটাই সময় নয়, আজকের পরও তাই বলছি। মানে তিনি তার দলের, তার একটা লাইন ছিল যে আপনি রেজাল্ট দিয়ে এই দলের আজকের পারফরমেন্স আপনি মূল্যায়ন করতে পারবেন না, ফাইন,
গার্দিওলার কাছে মনে হচ্ছে তার দল বেটার খেলেছে, কিন্তু এই ম্যানচেস্টার সিটিকে তো আমরা আসলে দেখে অভ্যস্ত না। এই ম্যান সিটিকে আমরা গত বছর দেখছি আর কি, মানে অনেকদিন ধরে দেখি না। হ্যাঁ, অনেকদিন ধরে হচ্ছে যেই দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেই দলটার মধ্যে আসলে মানে ওই একটা ফ্লেয়ার ছিল, সেখানে কোনো কিছুই হচ্ছে না এই দলটার ক্ষেত্রে এসে। দেখেন এর মধ্যে হচ্ছে আপনি গতকালকে রায়াত আল নুরি আপনার ইনজুরিতে পড়লেন, আয়েত নুরি যখন ইনজুরিতে পড়লেন তারপরে তো আকেকে নামাইতে হইলো গার্দিওলাকে, এরপরে তো ম্যাচটা ঘুরেও গেল, যদিও ওইখানে মানে ওই রকম কোনো দায় দেওয়ার সুযোগ হয়তো নাই, কিন্তু টটেনহ্যামের থমাস ফ্র্যাঙ্ককে ক্রেডিট আমরা দিচ্ছি। এরপরে আমরা ওটা নিয়ে আলোচনা হয়তো করবো যে টটেনহ্যাম কি করে সিটিকে হারাইলো। কিন্তু এইখানে যদি আপনি ম্যান সিটিতে আসেন, ম্যান সিটির 2 গোলে পিছিয়ে পড়ার পরে এর্লিং হল্যান্ড একটা ভালো হেডার পেয়েছিলেন ডান দিক থেকে আসা চেরকির একটা ক্রসে, সেটা তিনি ওপর দিয়ে মারলেন, ওইটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারতো। সেকেন্ড হাফের শুরুতে মনে হলো যে আস্তে আস্তে ম্যান সিটি ঘরে ফেরা শুরু করেছে, তারা নিজেদের চেহারায় ফিরতে শুরু করেছে। এমনকি রদ্রিগোকে নামাইতে হয়েছে যে রদ্রি নেমে যাও, তোমাকে খেলতে হবে। আগের দিন একটু আফসোস করছিলেন পেপ গার্দিওলা যে পারলে তিনি এই ম্যাচে রদ্রিকে নামাই দেন, এরকম একটা পরিস্থিতি আসলে যে তাকে নামাইতেই হলো এবং তিনি নামলেন। লাভ হইল না, বরং 75 মিনিটস পর্যন্ত ওয়েট করতে হইলো ফার্স্ট শট অন টার্গেটের জন্য। আপনি সিটির খেলা মনে হচ্ছে খুব প্রেডিক্টেবল, যেটা তাদেরকে ভুগিয়েছে যে ক্রিয়েটিভিটি তো তাদের সবার 100-তে 100, কিন্তু ওই যে একটা নতুন আইডিয়া বের করে আপনি যে পেনিট্রেট করবেন সেই জিনিসটা আর খুঁজে পাওয়া গেল না সিটির খেলায়, যেটা সিটি সমর্থকদের জন্য প্রচণ্ড হতাশা। স্লো বিল্ড আপ, প্রেডিক্টেবল বিল্ড আপ, এই জিনিসগুলো আমরা গতবারও বলেছি, এবারও বলতে হচ্ছে সেকেন্ড ম্যাচেই। এবং এইটা তো হচ্ছে আপনার কভার করতে হবে, না হলে তো এই ম্যানচেস্টার সিটিরও হচ্ছে গতবারের সিজনের মতো কোনো চেঞ্জ আসবে না। দেখেন ম্যানচেস্টার সিটি সাইনিংও কিন্তু এবার আসলে কম করে নাই, তারপরও হচ্ছে ওই জায়গাটাতে গার্দিওলা তিনি হচ্ছে ওয়ার্কআউট করতে পারেন নাই। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, যাদেরকে সাইন করানো হয়েছে এটা কি সবাই ওয়ার্ল্ড ক্লাস? কেউ না। আপনি প্রথম ম্যাচের পর রেইন্ডার্সকে নিয়ে আপনি কথা বলেছেন, হ্যাঁ রেইন্ডার্সের ম্যাচে আপনার হচ্ছে ওমর মারমুশ, হ্যাঁ ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু কেউ না, নট আ সিঙ্গেল প্লেয়ার। চেরকি দেখেন, চেরকি তো হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার ইন্ডিভিজুয়াল স্কিল, ওই পাশে আপনি ভিয়ার্টস দেখেন, ফ্লোরিয়ান ভিয়ার্টস দেখেন, আবার এই কিতিকে নিয়ে আসা হয়েছে ফার্স্ট ম্যাচে, তিনিও ক্লিক করেছিলেন। যাই হোক, কিন্তু এইটার সঙ্গে কি আপনি সিটির একটা সাইনিং মিলাইতে পারবেন এবারে? নট লাইক দ্যাট। আপনি ফ্রিম্পং এর সাথে মিলাইতে পারবেন আয়েত নুরিকে? না, এই জায়গাটাতেই হচ্ছে আপনার ধরেন সিটি কি করেছে, সিটি হচ্ছে এর আগের সিজনও যদি আপনি দেখেন, তারা তো হচ্ছে এই ইয়াংদেরকে নিয়েই আসলে তারা এই রোলগুলো তারা প্লে করাতে চায়। এখন পেপ গার্দিওলার সময় অন্য সময়গুলোতে যেগুলো ওয়ার্কআউট করেছে, এইবার হচ্ছে সেটা অনেক অনেক আসলে চ্যালেঞ্জিং হয়ে গেছে। মানে এই জায়গাটা আমার মনে হয় যে পেপ গার্দিওলার আবারও না ওই ফোডেনকে, মানে ওই ভরসাটা ফোডেনের উপর রাখা উচিত। প্রেডিকশন দিয়েছিলেন কি প্রিমিয়ার লিগে মনে আছে? আমি সিটিকে থার্ডে রেখেছিলাম। আমি মনে হয় কতটা রাখলাম, 3 বা 4, 2 তো রাখেন নাই। না, 2 তো রাখেন নাই। 2 আর্সেনাল ছিল, লিভারপুল, 3 ছিল আমার ম্যানচেস্টার সিটি। অনেকেই বোধহয় সেই প্রেডিকশনটা অনেকের সিটি ফ্যানদের পছন্দ নাই হইতে পারে, কিন্তু আমার মনে হয় যে তার পেছনে যৌক্তিক কারণগুলো আমরা এই এখনই বোধহয় দেখতে পাচ্ছি। দেখা যাক ম্যান সিটির জন্য আসলে সামনে কি অপেক্ষা করে। টটেনহ্যাম হটস্পার 2 ম্যাচ থেকে 2 জয়, কুদুস, রিচার্লিসন, জনসন, পালিনিয়া সবাই একসঙ্গে মানে জ্বলে উঠছেন। আরও একবার আমরা দেখতে পাচ্ছি যে টটেনহ্যাম নতুন কোচের আন্ডারে আরেকটা ফ্রেশ স্টার্ট করেছে, যেমনটা আঞ্জ পোস্তেকোগ্লুর ফার্স্ট সিজনে টটেনহ্যামকে আমরা দেখেছি। দেখেন ওদের কিন্তু হচ্ছে আপনার মেইন যে 2 নাম্বার 10 তারা কিন্তু কেউই কিন্তু নাই। কুলভস্কি ইনজুরিতে, কবে ফিরবেন সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। ম্যাডিসনও হচ্ছে কি আপনার ইনজুরিতে। এই জায়গাটায় না একটা ওয়ে আউট বের করেছেন হচ্ছে ফ্র্যাঙ্ক। গতবার হচ্ছে গিয়ে আপনার পোস্টেগ্লুকে যেই জায়গাটার মধ্যে ভুগতে হয়েছিল, ওই লিঙ্ক আপটা, ওই সিনক্রোনাইজিংটা ঠিক আছে, এবং এইবার তো আপনার ডিফেন্স তো অন্য রকমের কাজ করছে। ডিফেন্স কিন্তু এখন খালি হয়ে যাচ্ছে না, মানে টটেনহ্যাম অপোনেন্টের শক্তির জায়গাটাকে শ্রদ্ধা দিয়ে তারা বরং তাদের উইক লিঙ্ক নিয়ে কাজ করছে। আপনি গতকালকেই হচ্ছে কি একটা জিনিস দেখেন, মানে বেশ কয়েকবার হল্যান্ড যখনই মুভ করতে নেন, কুতি রোমেরো হচ্ছে গিয়ে তার সাথে লেগে আছেন, তাকে হচ্ছে আপনার ফুল ব্লক করে রেখেছে। এটা প্রিমিয়ার লিগের ব্যাটল হয়ে গেছে। দেখা যাক এই 2 দলের কপালে সামনে কি আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.